অরণ্য, অরণ্য প্লিজ একবার আমার কথাটা শুনুন। ইরামের আকুতি বিনতিতে কোনো কাজই হলো না। অরণ্য তার হাতটা ধরে টানতে টানতে বেডরুমের ভেতরে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল। যে কবজিটা অরণ্য ধরেছে সেটা লাল দাগ পড়ে গিয়েছে, ভীষণ ব্যথায় টনটন করছে। অরণ্য ঠাস করে দরজাটা আটকে দিল, অতঃপর ইরামের দিকে ফিরল। লোকটার চোখে মুখে উপচে পড়া ক্রোধ। ফুঁসতে ফুঁসতে বিছানার কাছে এসে ইরামের শরীরের উপর ঝুঁকে পড়ল সে। তুই ওই বলটাকে ঘরের ভেতরে ঢুকতে দিয়েছিস কোন সাহসে? কি সম্পর্ক তোর ওই কুত্তার বাচ্চার সাথে? প্লিজ, উনি শুধু আমার অর্ডার ডেলিভারি করতে এসেছিল। অর্ডার ডেলিভারি করতে ঘরের ভেতরে ঢুকতে হয়? বলছিল একটু পানি থাকলে দিতে, এত গরম বাইরে, তাই ভেতরে বসিয়ে শুধু পানি দিয়েছিলাম শুধু পানি খাইয়েছিস নাকি নিজেকেও? আমি। অরণ্য, কেঁপে উঠল ইরাম, হাহাকার করে উঠল। ঠাস করে ইরামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল অরণ্য। সেই থাপ্পড়ে এতটাই জোর পড়ল যে দাঁতে লেগে ইরামের ছোট কেচে রক্ত বেরিয়ে এলো। মুখের ভেতর নোনতা স্বাদ পেল সে, অথচ একটুখানি দম ফেলার সুযোগটুকু পেল না। অরণ্য তার থুতনি চেপে জোরপূর্বক তার ছোটের মাঝে নিজের ছোট ডুবিয়ে দিল। এই কোনো ভালোবাসার বিনিময় নয়, স্রেফ ক্ষুধার্ত এক পশু আক্রমণ। ঝটকা দিয়ে উঠল ইরাম। ছেলে অরণ্যকে দূরে সরাতে চাইলেও পারল না। তার হাত দুটো বিছানার সঙ্গে শক্তভাবে চেপে ধরে রাখলো অরণ্য। তুই শুধু আমার ইরাম। তোর শরীর, মন, আত্মা সব কিছুর উপরে শুধু অরণ্য মির্জা সৌদাগরের অধিকার। কোনো বাঙ্গির পোলা তোর দিকে চোখ তুলে তাকালে আমি ওকে জ্যান্ত কবর দিয়ে রাখবো। শুনে নাও তুমি, তুমি আমার, আমার এবং শুধুই আমার। বুঝেছো? এই, বুঝেছিস বান্দি? বল। ইরাম দাঁতে ছোঁচ কামড়ে ধরে রাখলো। বলবে না সে, কিছুতেই বলবে না। তাতে অরণ্য দ্বিগুণ ক্ষেপে তার পরনের শাড়ি টেনে ধরল, আঁচল টেনে সরিয়ে দিয়ে ফেললো ইরাম। কাপড়টা আঁকড়ে ধরল। অরণ্য, অরণ্য প্লিজ বিশ্বাস করুন, আমার অন্য কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। ওই লোকটারও কোনো দোষ নেই। আপনি এমন করবেন না, আপনি মাথা ঠান্ডা করেন। এই চুপ। আমার মাথা ঠান্ডা হবে শুধুমাত্র তোকে পেলে, বুঝেছিস? শাড়ি পরবি তুই, অন্য পুরুষকে নিজের দেহ দেখিয়ে বেড়াবি। ইরাম, কতবার তোকে বলেছি আমি যে। ঠিক নিজের কোমরে ধারালো কিছুর তীক্ষ্ণ ঘায়ের চিৎকার করে উঠল ইরাম। অরণ্য নাইট স্ট্যান্ড থেকে একটা রেজর ব্লেড তুলে ইরামের কোমরে বসিয়ে দিয়েছে। বিন্দু বিন্দু রক্তে বিছানার সাদা চাদর লালচে হয়ে উঠল মুহূর্তে। অরণ্য থামল না, হাত বাড়িয়ে ড্রয়ার খুলে একটা হ্যান্ডকাফ বের করলো। ছটফট করতে থাকা ইরামের দুটো কবজি সে বেডপোস্টের সাথে বেঁধে ফেলল। শাড়িটা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। ইরামের গলা ভেঙে গিয়েছে আকুতি জানাতে জানাতে। প্লিজ অরণ্য, এখন না, আমার খুব কষ্ট হচ্ছে, দোহাই লাগে আপনার। অরণ্য, আমি তোর স্বামী। আমার যখন মন চায় আমি তোকে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারি। তুই নিজেই কাবিননামায় স্বাক্ষর করে সেই সার্টিফিকেট আমায় দিয়েছিস, তাই এখন একদম চুপ থাকবি। নিজের শার্ট খুলে ঝুঁকে এলো অরণ্য। অসম্ভব সুদর্শন এবং শারীরিক গঠনের অধিকারী নিজ স্বামীকে ইরামের তখন মনে হলো সাক্ষাৎ কোনো পিশাচ। তার গাল চেপে ধরে হঠাৎ আদুরে গলায় অরণ্য বলল, এইবারের মতো তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু দ্বিতীয়বার কোনো পরপুরুষের সাথে যদি তোমায় দেখি বউ, তাহলে ওটাকে খুন করব, তারপর তোকে, সব শেষে নিজেকে। বুঝেছো? হাউ মাচ আই লাভ ইউ মাই ওয়ার্ল্ড। অরণ্য নিজের কাজ আরম্ভ করলো, অথচ ইরামের শরীর একটুও সায় দিল না। চোখ বুজে ফেললো সে। ফোটায় ফোটায় নীরব অশ্রু বালিশে পরে যেন জানতে চাইলো হে কেমন ভালোবাসা। বর্তমান সাইবান দ্বিতীয় কিছু বলার সুযোগই পেল না। এর আগেই হঠাৎ করে ইরাম পেছনে ঘুরে একটা জোড়া ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল। ধাক্কাটা অদ্ভুত জোর পড়ল, যার দরুন সাইবান জোর সোজা বিপরীত দিকে কাউন্টারকে আশ্রয় পড়ল। কোনো মতে দু হাতে নিজের ভারসাম্য রক্ষা করে প্রসারিত দৃষ্টিতে চেয়ে দেখল সে ইরামকে। ডোন্ট ইউ ডেয়ার, ডোন্ট ইউ ডেয়ার টাচ মি। শান্ত নির্মল স্নিগ্ধ ইরাম সেকেন্ডের ব্যবধানে ধারণ করেছে রুদ্র মূর্তি। তার চোখ বেয়ে যেন আগুন ছড়ছে। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সাইবান। কিছুতেই বুঝতে পারল না এই রমণীর সঙ্গে কি হচ্ছে। ইরামের কণ্ঠস্বর অবধি বদলে গিয়েছে, তাতে দৃঢ়তা এবং ক্রোধ। কি ভাবো কি নিজেদের তোমরা ছেলেরা? হ্যাঁ, কি ভাবো কি তোমরা নিজেদের ছেলেরা?
স্ত্রী কি তোমাদের ব্যক্তিগত প্রপার্টি? হ্যাঁ, প্রপার্টি টু গার্ড, টু পজেস। নিজের হাজারটা মেয়ের দিকে চোখ দিলে সমস্যা নেই, কিন্তু স্ত্রী সামান্য হাত ধরলে মুচকি হাসলেই সব সমস্যা। কি বলতে চাও তুমি? তোমার দুলাভাইয়ের সাথে আমার পরকীয়ার সম্পর্ক? ইরাম আপু, শেষ বাক্যের পর আর চুপ থাকতে পারল না সাইবান, পাল্টা গর্জে উঠল সেও। মুখ সামলে কথা বলুন আপনি। খবরদার ওই শব্দটা যদি আর একবার মুখে এনেছেন। তবে কি করবে তুমি? বিছানায় টেনে নিয়ে যাবে? মারবে? জোর করে ভোগ করে বুঝিয়ে দেবে আমি শুধু তোমারই সম্পত্তি? শাট দ্য ফাক আপ রাইট নাও। সাইবানও রেগে গিয়েছে ইরামের এমন প্রতিক্রিয়ায়। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজেকে কেমন অপরাধী লাগছে চোপাচ্ছে। দখলবাজ ছেলে ইরাম, তাই ভাবে তাকে। হ্যাঁ তাই তো, ইরাম কবেই বা তাকে প্রাধান্য দিয়েছে, কবেই বা তাকে নিয়ে একটু ভেবেছে। রাগের মাঝে এক সূক্ষ্ম পরিহাসের হাসি ফুটল ঠোঁট চড়ে। মাথার চুলে অতি হতাশায় আঙুল চালালো সে। জোর জবরদস্তি আর অধিকার বোধের মাঝে একটা পার্থক্য আছে আপু। আপনি দুটোকে গুলিয়ে ফেলেছেন। ইরাম আগের তুলনায় খানিকটা শান্ত হলো। তার ক্রোধ সম্পূর্ণ উবে গেল না। দীপ্ত কণ্ঠে সে অভিযোগ করল, তোমরা এই জেনারেশন ভুলে গিয়েছো জবরদস্তি ইজ নট রোম্যান্টিক অ্যাট অল। স্ত্রীর ওপর জোর খাটিয়ে নিজেকে আলফা মেল প্রমাণ করতে চাও? কন্ট্রোলিং হয়ে দাপট দেখাতে চাও? ফ্যান্টাসি জগৎ থেকে বের হয়ে আসো। বাস্তব জগৎ আর কল্পনার জগতের মাঝে ফারাক আকাশ পাতালের। একটা মেয়ের ওয়াদায় যুক্ত হওয়ার অর্থ এই না যে সে নিজের গোটা অস্তিত্ব তোমার নামে দলিল করে দিয়েছে। আপনি আমাকে শুরু থেকে তাই ভেবে এসেছেন, তাই না ইরাম আপু? আপনি আমাকে আপনার দেখার 5-10টা ছেলের থেকে আলাদা কিছু কোনোদিনও ভাবতেই পারেননি। সাইবানের কথায় হঠাৎ করে থমকে গেল ইরাম। এতক্ষণে যেন তার হুঁশ ফিরল। একটা ঘোরের মধ্যে ছিল যেন, হুচ করে বাস্তবে চলে এসেছে। সাইবান সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটার চেহারা উৎফুল্ল, চোখে সবসময়ের মতো দুষ্টুমির হাসি, অথচ তার চোখে উদ্ভাসিত অব্যক্ত বিষাদটুকু ইরাম ঠিকই টের পেল। সাইবান সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চুল আঁকড়ে আরেক দফায় হাত বুলিয়ে বলেই বসল, You know what, Apu? You deserve it. You deserve to be alone. You deserve everything you are going through. ইরামের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটি শীতল স্রোত খেলে গেল। কোনো জবাব দিতে পারল না সে। সাইবান উঁচু ঘুরে হনহন করে কিচেনের বাইরে বেরিয়ে গেল। যাওয়ার আগে হাতের ধাক্কায় ঠাস করে একপাশে রাখা থালা বাসনের বক্সটা ফেলে দিল মেঝেতে। ধপাস করে সব কিছু পড়ল, ভেঙে ছড়িয়ে ছিটিয়ে গেল চারিপাশ। ভাঙা কাচের উপর প্রতিফলিত হওয়া নিজের অজস্র প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল ইরাম। কখন সামিয়া এবং মিসির দুজনেই অত্যন্ত চিন্তিত হয়ে কিচেনে এসে তাকে ধরল, সে যেটুকু পেল না। সেদিন রাতের বেলা গেস্ট রুমের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইরাম। নিজের প্রতিবিম্বকে নিজেরই বেশ খানিকটা অচেনা লাগছে। আজ বহুদিন বাদে সে সাজগোজ করেছে। জীবনের সব সময় অন্যের খেয়ালে রাখা হলেও কখনো নিজের খেয়াল রাখার সুযোগ তার হয়নি। রুগ্ন পাতলা শরীরে ছোলা গাঢ় সবুজ চুমকি বসানো ডিজাইনের কামিজ জড়ানো। সামিয়া অনেক শখ করে কিনে এনেছে। সাইবানের বিয়েটা যেহেতু হঠাৎ করে হচ্ছে, তিনি চান অন্তত আজ রাতে ছোট্ট করে একটা মেহেদি অনুষ্ঠান করতে। অনুষ্ঠান বলতে খাওয়া দাওয়ার আয়োজন। মেহেদি আর্টিস্ট বুক করা হয়েছে। এমনিতে এইসব জিনিসের প্রতি একদম মন নেই ইরামের। উপরন্ত সকালের ঘটনাটা এখনো মন থেকে বের করতে পারছে না সে। সাইবানের চেহারা স্মরণে আসলে নিজেকে কেমন অপরাধী লাগছে তার। অরণ্য মানদণ্ডে সাইবানকে মেপে ফেলেছে সে। তখন না বুঝলেও এখন তার খারাপ লাগছে। মনের ভেতর একটা অশুভ চিন্তা উকি দিচ্ছে। সাইবান শেষ যে কথাটা তাকে বলে গিয়েছে সেটাও ভীষণ গায়ে লেগেছে। হাঁটুর বয়সে একটা ছেলে এভাবে তার মুখের উপর বলে গেল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। সবকিছু মিলিয়ে ইরাম এখন অথই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। জড়িতার লালচে সোনালি পাড়ের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ইরাম আরেক দফায় নিজের প্রতিবিম্বকে দেখল। ভিন্ন একজন মানুষ তাকিয়ে আছে তার দিকে। ইজান কোলে আসার পর থেকে সময় করে নিজে চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি, ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায়নি, হয়নি নিজের শারীরিক
ক্ষতি পুষিয়ে নেওয়ার সূচক। তবুও হালকা মেকআপের প্রলেপে এবং গয়নার সজ্জায় তাকে মন্দ লাগছে না। তাজা গোলাপের মালা হাতে বেঁধে এবং চুলে গুজে শেষমেশ নিজের সাজসজ্জায় ক্ষান্ত দিয়ে ইরাম বাইরে বেরিয়ে এলো। বাড়ির লিভিং রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মরিচবাতি এবং পর্দায় ঘেরা চারিপাশ। সোফা সরিয়ে মেঝেতে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, তাতে মেহেদি, মিষ্টি, ফলমূল ইত্যাদি ডালা সাজানো। মেহেদি আর্টিস্ট ইতিমধ্যে চলে এসেছে। কার্পেটে বসে এই মুহূর্তে সারিকার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। একপাশে সামিয়ার কোলে চুপচি করে বসে আছে ইজান। বড় বড় চোখ মেলে চারপাশ দেখছে। সুগন্ধা একটি ঝুনঝুনি নাড়িয়ে তার আকর্ষণ ধরে রাখতে চাইছে। বাড়ির একমাত্র জামাই মিসির হলুদ একটা পাঞ্জাবি পরেছে, হাতে মোবাইল ফোন। পায়চারি করতে করতে কারোর সঙ্গে কথা বলছে। খুব সম্ভবত বিয়ের কোনো কাজ নিয়েই। মোটামুটি সকলকে দেখতে পেল সাইবানকেও। কোথাও চোখে পড়ল না ইরামের। তার বন্ধু বান্ধবদের আসার কথা ছিল, এসেছে কিনা কে জানে। আরে কি সুন্দর লাগছে তোকে। আমি জানতাম আমার চয়েস ভালো, তবে এতটাও ভালো ভাবতেই পারিনি। সামিয়া মন্তব্য করতেই চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো সারিকা। আপাত মস্তক রমণীকে পর্যবেক্ষণ করে দৃষ্টি ফিরিয়ে নিল বৃতৃষ্ণায়। কাছে বসে আমাদের টাকায় আবার যত সব ঢং। কথাটা সারিকা মৃদু গলায় বললেও পেছন থেকে ইরাম স্পষ্টই শুনতে পেল। তবে বাইরের মানুষের সামনে তেমন কোনো মন্তব্য না করার সিদ্ধান্তই নিল। ইজানকে আদর করে এসে অতঃপর কার্পেটে পা ছড়িয়ে বসলো সে। মেহেদি আর্টিস্ট তার হাতে নিজের কারুকার্য রচনা শুরু করলো তৎক্ষণাৎ। বিষয়টি খুবই বিরক্তিকর, এত দীর্ঘ সময় ধরে একটানা এভাবে বসে থাকা। ইরাম সব থেকে সংক্ষিপ্ত আর সিম্পল ডিজাইনটাই বেছে নেওয়ার পরও পাক্কা 2 ঘন্টা সময় লাগলো সম্পূর্ণ শেষ হতে। বসে থাকতে থাকতে ইতিমধ্যে ইরামের পিঠ ধরে গিয়েছে, অবশ হয়ে আসছে হাত পা। মেহেদি আর্টিস্ট মেয়েটা তাকে নরম গলায় শুধল। আপু, আপনার হাজব্যান্ডের নামটা? চোখ পিটপিট করলো ইরাম। হাজবেন্ডের নাম দিয়ে কি হবে? মেহেদি ডিজাইনের ভিতর একটা জায়গায় লুকিয়ে লিখে দিব, পরে হাজব্যান্ড খুঁজে বের করবে ওনার নাম কোথায় লেখা আছে। এসব আজব ট্র্যাডিশন কবে উদ্ভব হলো? ভাবার জায়গায় খেয়ে গেল মেহেদি আর্টিস্ট। না মানে এটা ট্রেন্ড, সবাই করে তাই। সবাই করলে কি আমাকেও করতে হবে? বলতে বলতে ইরামের চোখ পড়ল সারিকার দিকে। তার মেহেদি পরা শেষ। মিসির একটা হেয়ার ড্রায়ার নিয়ে এসেছে, তার পাশে বসে হাতে ড্রায়ার চালিয়ে দিয়ে দ্রুত শুকিয়ে নিতে সাহায্য করছে। দৃশ্যটা মনোরম, অথচ সারিকা কেমন শকুনি দৃষ্টি ইরামকে দেখছে। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সুর পাল্টে ইরাম মেহেদি আর্টিস্টকে বলল, আচ্ছা লিখুন, কোথায় লিখবেন? জি, নামটা বলুন আপু। সারিকাকে শুনিয়ে শুনিয়ে খানিকটা অহেতুক জোর দিয়ে ইরাম বলল, লিখুন আমার আলাদিন। বাড়ির গেটের ভেতর ছুকলো সাইবানের গাড়ি, পেছনে অনুসরণে অনুরাগের বাইক। ভেতরে বিয়ে সম্পর্কিত একটা অনুষ্ঠান আছে, সেটা সাইবানের পোশাক আশাকে বোঝা যাবে না। সব সময়ের মতোই একটা হাতা ছাড়া কালো রঙের টাইট ফিটিং ট্যাঙ্ক টপ আর সাদা ট্রাউজার পরনে জিমে গিয়েছিল, সেখান থেকে অনুরাগের বাসায়। পরে সামিয়া ফোনের উপর ফোন করা একেবারে বন্ধুদের সঙ্গে নিয়ে বাড়ি আসলো। সাইবান গাড়ির দরজা খুলে বেরোলো, তার ঠোঁটে ঝলছে সিগারেট। আজ সারাদিনে সেবন করা 6 নম্বরটা। গাড়ি থেকে নেমে নীরব এবং অনুরাগের সঙ্গেই বাইক থেকে নেমে এলো আফনান। সকলেই আশেপাশে তাকালো। অল্প হলেও সাজসজ্জা সুন্দর লাগছে। মরিচবাতি ঘেরা এখানে সেখানে হলুদ থাব এবং নীলাভ লাইটিংয়ের ব্যবস্থা। বাড়িটা স্বর্ণের মতন জলজল করছে সামনে। ভেতর থেকে হালকা ধাঁচের কাওয়ালি মিউজিকের আওয়াজ ভেসে আসছে, সঙ্গে কোরমা পোলয় সুঘ্রাণ। সকলে বেশ উৎসাহ নিয়ে আশেপাশে দেখতে লাগলো। অনুরাগ হেঁটে গিয়ে সাইবানের ঠোঁট থেকে সিগারেটটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে জুজুদি পিষে ফেললেও বিরক্তি বোধ করলো সাইবান। কি সমস্যা? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এখানে সিগারেট ফুঁকে যাচ্ছিস? আমি সিগারেট খাবো, গাঁজা টানবো, মদ গিলবো, তোর কি সমস্যা তাতে? আর বিয়ে? চাচিলে হাসি হাসলো সাইবান। ওই সব বিয়ে টিয়ে হলো ভুং ভাং, আমার জায়গায় থাকলে বুঝতি। তোর এত শখ হলে আমার বদলে তুই বিয়েটা করে ফেল, কেমন? ধর্ম আলাদা না হলে হয়তো ভেবে দেখতাম। অনুরাগের কথায় ভ্রুকুটি করলো সাইবান। অনুরাগ সিনহা ধর্মে সনাতনী, কিন্তু বন্ধুদের মাঝে কখনো জাত বা ধর্ম বিষয়ে কোনো পার্থক্য হয়ে
উঠে আসেইনি। আফরান এবং নীরবের থেকে সাইবান অনুরাগের সঙ্গে বেশি মিশুক। আফরানরা এসেছে অনেক পরে, সেখানে অনুরাগ তার স্কুল জীবনের বন্ধু, তাই অন্য সকলের থেকে ছেলেটা তাকে একটু বেশি বুঝতে পারে। কি ভেবে দেখতি আমার হবু ওকে বিয়ে করবি সেটা? আরেকবার ভাব দেখি। সাইবান, না না শোনা, ওসব বললে হবে না। ভাব শুধু তুই একবার আমার সামনে ভাব, এক্ষুনি ভাব। তোর মাথায় শিলপাটা ভেঙে ভাবনা ঘুঁচিয়ে দেবো একদম। অনুরাগ আর সাইবানের কথোপকথনের মাঝখানে আফরান আর নীরব কাছে ঘেসে দাঁড়ালো। নীরব শীষ বাজিয়ে হঠাৎই জিজ্ঞেস করলো, আন্টি কোথায়? আন্টিকে দেখছি না যে। সাইবান ভ্রুকুচকে বলল, মম মম তো বিজি। আরে না, তোর হবু বউ আন্টিটা। আফনান আর নীরব একে অপরের সাথে হাই ফাইভ করে অট্ট হাসি হেসে উঠল। সাইবান এবং অনুরাগ দুজনই খানিকটা বিব্রত হয়ে পড়ল। অনুরাগ বলি উঠল, এই এসব কোন ধরনের দুষ্টুমি? দুষ্টুমির একটা লিমিট আছে, কাউকে অসম্মান করে কথা বলবি না। আপনি কবে থেকে এত সাবু হয়ে গেলেন অনুরাগ দাদা? কটক করে খিলখিলে হাসলো আফনান। নীরব তাল দিয়ে বলল, ওই বুড়ি আমাদের কচি বন্ধুর গলায় ঝুলে যাবে, আর আমরা বুড়িকে বুড়ি বলতে পারবো না? এই সাইবান, ডাক না আন্টিটাকে, আমরা একটু সালাম কালাম করি, দোয়া করে দিক আমাদের। আফনানের কথার ভিত্তিতে সাইবান চুপ করে রইল। তারপর আনমনে অস্বস্তি ভাবটা ঝেড়ে ফেলার চেষ্টা করে বলল, আছে হয়তো ঘরের ভেতর কোথাও। মেয়ে মানুষের কাজ কাম আমি বুঝি না। মেয়ে? আন্টি বল। আসসালামু আলাইকুম। হঠাৎ করে বন্ধুদের কথোপকথনের মাঝে ভেসে এলো একটি স্নিগ্ধ মেইলি কণ্ঠস্বর। সকলে নিজেদের জায়গায় জমে গেল। সাইবান ছট করে পেছন ফিরে তাকালো। বাড়ির দরজা পেরিয়ে সিঁড়ির চোপকে হেঁটে হেঁটে আসছে ইরাম। চারপাশে সাজানো মরিচবাতির আলোয় ইরামের পরনের গাঢ় সবুজ ডিজাইনার সালোয়ার কামিজ এবং হাত ভর্তি টকটকে মেহেদির কারুকাজ। ক্ষণিকের জন্য সাইবান তার সমস্ত গ্রুপকে বাকরুদ্ধ করেই দিল। না চাইতো সকলেই চেয়ে রইল। ইরাম মুচকি হাসল। তাকে তার নাকে সজ্জিত নটটি সামান্য দোল খেলো তাতে। তোমরা আলাদিনের বন্ধুরা, তাই না? আফরান আর নীরব মুখটা হাঁ হয়ে গেছে, শ্বাস আটকে ফেলেছে নিজেদের। অপরদিকে অনুরাগ নিষ্পলক চেয়ে আছে, দৃষ্টি সরাতেই পারছে না। কিসের আন্টি, কিসের কি? ফিসফিস করলো নীরব। তার কথায় তাল দিয়ে কাপা কাপা গলায় আফরান মুখে হাত চাপা দিয়ে বলে উঠল, ওহ ড্যাম শিট। ইরাম তাদের সামনে এসে দাঁড়ালো। অনুরাগ ততক্ষণে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়েছে, কিন্তু বাকিরা আহাম্মকের মতো চেয়ে আছে। আমি ইরাম কিবরিয়া। তোমাদের দেখে ভালো লাগলো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আন্টি, না মানে ভাবি, আপু, ওয়ালাইকুম আসসালাম। আফরানের জিহ্বা জড়িয়ে গেল বলতে গিয়ে নীরব নিজের মুখ বন্ধ করে শক্ত একটি ঠোক গিরে পড়ল। মানে আপু, না মানে ভাবি। ওরে শালা, সরি, আই মিন হেল, লিভিং হেল, মাই গুডনেস গ্রাসিয়াস। চাইলেও গুছিয়ে কথা বলতে পারল না নীরব। মাথার চুল চেনে ধরল নিজের। দুজন ছেলের অপ্রস্তুত ভঙ্গি দেখে স্মিত হাসল ইরাম। তোমরা বোধহয় অনেকটা টায়ার্ড। প্লিজ ভেতরে যাও, আমি শরবতের ব্যবস্থা করছি। আর তুমি মিস্টার ভদ্র ছেলে, যাও গিয়ে বসো ভেতরে। অনুরাগের গাল রক্তিম বর্ণ ধারণ করল যখন ইরাম তাকে ভদ্র ছেলে বলে ডাকতো। তিনজনই রোবটের মতন মাথা নেড়ে প্রায় ছুটে বাড়ির ভেতরে চলে গেল। যাওয়ার আগে একজন নির্দিষ্ট বান্দার তরফ থেকে পাওয়া ভয়ঙ্কর দানবিক দৃষ্টিটা আর খেয়ালি হলো না কারুরিয়ে। সকলে চলে যেতেই একটি নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে তাকালো। অবশেষে দেখলো সে সাইবানকে। তখনও একইভাবে দাঁড়িয়ে আছে। তার চোখজোড়া নিবদ্ধ ঠিক যেই পথে আফরান, নীরব এবং অনুরাগ ভেতরে ঢুকেছে, সেই পথে। দৃষ্টিটা একটা তীক্ষ্ণ ধার, অশুভ। আলাদিন, নরম গলায় বলল ইরাম। সাইবান চোখ ঘুরিয়ে তাকে দেখলো। আপাত মস্তক পর্যবেক্ষণ করলো সে ইরামকে খুঁটিয়ে খুঁটিয়ে। মাথার চুল থেকে পায়ের পাতা অবধি 1 ইঞ্চিও বাদ রাখলো না। ওই চোখের মাঝে এতটাই গভীরতা যে ইরামের মনে হলো অথই সাগরে ডুবেই যাচ্ছে সে। সাইবান কোনো রকম রাগঢাক করছে না, জিভ কালে ঠেকে নির্লজ্জের মতো তাকে দেখে যাচ্ছে তো দেখেই যাচ্ছে। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে নিজেকে শান্ত রেখে ইরাম বলতে গেল, আলাদিন, আজকে সকালের জন্য আমি
কথাটা ইরাম শেষ করতেই পারল না। সাইবানের উপর পাশ থেকে পশুর মতো কিছু একটা ঝাঁপিয়ে পড়ল। ইরামের দিকে তাকিয়ে থাকায় মস্তিষ্ক ঝিম ধরে গিয়েছিল বেচারার। বিপদের আঁচটুকু টের পায়নি। এত ক্ষিপ্ততার ঘটনাটা ঘটল যে তাল রাখতে বেগ পোহাতে হলো ইরামের। সে শুধু দেখলো সাইবান মাটিতে আছড়ে পড়েছে, তার বুকের উপর চড়ে বসে ক্রমাগত মুখে ঘুষি হাঁকিয়ে যাচ্ছে একটা বছর 15-16 কিশোর ছেলে। স্কাউন্ডেল, বাস্টার্ড, আমার বোনকে বিয়ে করবি তুই? আমার বড় আপুকে? সারা লজ্জা 420, বেয়াদবের বাচ্চা। চোখ তুলে দেখ তুই শুধু, আমার আপুকে ফাঁসি বিয়ে করা তোর পেছন দিয়ে বের করে দেব আমি। ইহান আঁতকে উঠল ইরাম। হতবিহ্বল হয়ে দেখলো তার আপন ছোট ভাই কিভাবে বিনা বিরামে সাইবানের শরীরে একের পর এক খুশি হাঁকিয়ে যাচ্ছে তীব্র আক্রোশে। ইরামের বাবা রইজুল কিবরিয়া মারা যান যখন ইরামের বয়স 17। মৃত্যুটাও ছিল অনাকাঙ্ক্ষিত। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নিয়ন্ত্রণহীন বাস এসে সোজা তাকে পিষে চলে গিয়েছে। এই দেশে নিয়মকানুন মেনে চলা মানুষেরও জীবনে কোনো মূল্য নেই। বাবার চলে যাওয়ার পর সেই শোকে ইরামও মা মানসিক ভারসাম্য হারিয়ে বসেন। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু মানসিক মস্তিষ্ক প্রাপ্তবয়স্কদের মতো কাজ করা বন্ধই করে দিয়েছিল। ইরাম বাড়ির বড় মেয়ে, তার ছোট্ট 2 ভাই রাহাত আর ইহান। রাহাত তাও যা একটু বড় ছিল, ইহান একেবারে কোলের শিশু। মুহূর্তে গোটা পরিবার দায়িত্ব এসে পড়ে কিশোরী ইরামের উপর। 2 ভাই তাদের পড়ালেখা, মায়ের দেখভাল, চিকিৎসার খরচ, সাংসারিক ব্যয়, নিজেদের পড়ালেখা, জীবনযাপন সব কিছু। যেখানে প্রাপ্তবয়স্করাও এত কঠিন দায়িত্বে হিমশিম খায়, সেখানে ইরাম লড়ে গিয়েছে বছরের পর বছর ধরে। মায়ের চিকিৎসা জারি রেখেছে, ছোট 2 ভাইকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছে। তার নিজের দিকটা কোনোদিনও দেখা হয়নি। বছরে নিজের জন্য একটা পোশাক নেওয়া হতো কি হতো না, কিন্তু ভাইদের কমতিতেও রাখেনি সে কোনোদিনও। সকালে নিজের পড়াশোনা, বিকেলে কোচিং সেন্টারে পড়াশোনা, সন্ধ্যা থেকে রাত অবধি টিউশনি। নিজের জন্য কোনো সময় তার রাখা হয়নি কখনো। ভাইদের জীবনে কখনো কোনো বড় বোন ছিল না, ছিল মায়ের ভূমিকায়। নিজের পরিবারটা চালাতে খাটতে খাটতে কখন যে বয়সটা 30 ছুঁয়েছে গিয়েছিল টেরই পায়নি সে। এরপরই তার জীবনে এলো অরণ্য, যে অরণ্য তাকে একটা সময় কখনো না পাওয়ার সুখের স্বপ্ন দেখিয়েছিল। সেই অরণ্যই অতি যত্ন নিয়ে তার সবটুকু সুখ ধ্বংস করে দিয়ে গেল। সাইবানদের বাড়ির লিভিং রুমে জটলা পাকিয়েছে সকলে। সাইবান সোফায় বসে আছে, সামিয়া ছেলের পাশে বসে তার গালে আইস প্যাক চেপে রেখেছেন। ছেলেটার চোখের দৃষ্টি তীক্ষ্ণ, অত্যন্ত তীক্ষ্ণ। ধারালো নজর সে দেখছে খানিকটা দূরে দাঁড়ানো ইহানকে। কিশোর ছেলেটাও কম যায় না, ফ্রিকুচকে অত্যন্ত ঘৃণা নিয়ে দেখে যাচ্ছে সাইবানকে। বাকিরা সকলে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো। অস্বস্তিকর নীরবতা ভেঙে প্রথমে খেকিয়ে উঠল সারিকা। গ্রেট, জাস্ট গ্রেট। এখন ডিম থেকে সদ্য ফোটা একটা টিনের ছেলে এসে আমাদের বাড়িতে গুন্ডাগিরি করে যাবে, খুব ভালো। সারিকা প্লিজ রিড দ্য রুম। মিসির শীতল গলায় স্ত্রীকে সতর্ক করলো, তবে হঠাৎ করেই মুখ খুলল ইরাম। না, সারিকা ঠিক বলেছে, বাড়ি এসে গুন্ডাগিরি করা মানার মতো বিষয় না। ইরামের স্নিগ্ধ রূপ বদলে গিয়েছে, তাতে ভর করেছে কঠোরতা এবং দৃঢ়তা। নিজের ভাই ইহানের দিকে তাকালো সে। এই ধরনের অসভ্য আচরণ তোকে কে শিখিয়েছে ইহান? ইস, ওরা তোমাকে জবরদস্তি করতে পারে আর আমি প্রতিবাদ করতে এলেই দোষ? মিথিলা ভাবি, রাত ভাইয়া কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি যে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে? আমি বুঝতেও পারিনি রাস্তার ওপারের বাড়িতেই তোমার বাস। আজ কিনা দুঃসাহস দেখিয়ে এই মহিলা যাই আমাদের বাড়িতে তোমার বিয়ের দাওয়াত দিতে। সিরিয়াসলি? সামিয়ার দিকে আঙুল তুলে গর্জে উঠল ইহান। বয়সে ছোট হলেও গায়ে গতরে অনেকখানি লম্বা সে। ফিনফিনে পাতলা শরীরের ছোলা শার্ট আর ট্রাউজার। ইরামের ফ্রিকুচকে এলো ক্রোধে, হাতের মুঠো শক্ত করে ফেলো সে নিজেকে নিয়ন্ত্রণে। এই মহিলা আবার কি? হ্যাঁ, থাপ্পড়ে তোর দাঁত ফেলে দিব বিয়াদ্দব। খালামণি হয় আমাদের। খালামণি হবে তোমার? তোমাদের তো সৎ খালা। ইরাম
নিজের হাতটা সহসায় উঁচিয়ে ধরল, যেন উদ্দেশ্য ইহানকে চড় দেওয়া। তবে শেষ মুহূর্তে সে নিজেকে আটকে ফেলল। ইরাম নিজেকে আটকালেও আর চুপ বসে থাকলো না সাইবান। শটান উঠে পড়ল সোফা থেকে। সামিয়ার শান্ত হওয়া ইশারা সম্পূর্ণ উপেক্ষা করে আইস প্যাক মেঝেতে ছুঁড়ে ফেলে এগুলো তাকে দেখতে শিকারীর মতন লাগছে। ইহানের মুখোমুখি দাঁড়ালো স্যাম। কি বললি তুই পুংটা? আরেকবার বলতো। সাইবান হঠাৎ করে এমন বিপজ্জনক রুদ্রমূর্তি ধারণ করা ইহান একটু হলেও ভরকালো, তবে মাথা নত করল না। সৎ শেষও করতে পারল না ইহান। সাইবানের হাত এগিয়ে গেল বিদ্যুতের গতিতে। ছেলেটার কলার পাকড়াও করে এক ছটকায় রীতিমতো শূন্যে তুলে ফেলল। ইহান সাইবানের হাতে ঝুলতেই লাগলো তার পা। মেঝে থেকে ইঞ্চি কয়েক উপরে, যেন পুতুল মাত্র। গর্জে উঠল সাইবান। কনভিন্স মি। কেন আমার এক্ষুনি তোকে কেটে কুচি কুচি করে ড্রোনে ভাসিয়ে দেওয়া উচিত না? তোর জিভ দিয়ে আগুন ঝরে, তাই না? ওই জিভ আমি। আলাদিন মাঝখানে হস্তক্ষেপ করলো ইরাম। সাইবানের বুকে এক হাত ঠেকিয়ে অন্য হাতে ছটফট করতে থাকা ছোট ভাইকে জড়িয়ে নিল। কয়েক কদম পিছিয়ে গিয়ে কাশতে কাশতে দীর্ঘ প্রশ্বাস টানলো ইহান। হিংস্র চোখে চেয়ে রইল সাইবানের দিকে। মুখটা টকটকে লাল হয়ে গিয়েছে বেচারার। সাইবানকে জোরপূর্বক ছেলে পিছনে নিয়ে গিয়ে ইরাম দুজনে মাঝখানে বরাবর দাঁড়ালো। তাকালো ইহানের দিকে। ইহন, আমার মেজাজ খারাপ হওয়ার আগে স্পষ্ট শুনে রাখ, আমাকে কেউ জোর করছে না। আমি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে আলাদিনকে বিয়ে করতে চাচ্ছি। তুই কিছু না জেনে না বুঝে জন্তুর মতন একটা নির্দোষ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিস। উপরন্তু মানুষটা তোর চাইতে বয়সে অনেক বড়। আলাদিনকে এক্ষুনি সরি বলবি, তুই মাফ চা। নো ওয়ে। লাফিয়ে উঠলো ইহান, চিৎকার করে বলল। আমি এখানে এসেছি তোমার জন্য আপু, তোমাকে বাঁচাতে। আর তুমি আমাকে উল্টো ওদের কাছে মাফ চাইতে বলছো? আমি কিচ্ছু ভুল করিনি, ঠিক করেছি। দরকার পড়লে আবার করব। কিসের বিয়ে? কিসের কি? এই বিয়ে আমি মানি না। ওই বদমাসটা কি আমি চিনি না মনে করেছো? পুরো এলাকায় ফেমাস ওর কেচ্ছা কীর্তি। আমি এমন কারোর সাথে তোমার বিয়ে কিছুতেই হতে দেব না। না না না। আচ্ছা, তোমার এই অন্যায়ের প্রতিবাদ বচন কোথায় ছিল যখন তোমার বড় ভাই বোনের সব ত্যাগ তিতিক্ষা ভুলে নিজের মায়ের বাড়িতে সামান্য আশ্রয়টুকু অব্দি দিতে পারেনি? কোথায় ছিল তোমার এই আগুন ঢালা তেজ যখন তোমার বোনের বিবাহিত জীবন অন্য একটা পুরুষের জন্য উচ্ছনে গিয়েছিল? কোথায় ছিলে তুমি? কলেজে প্রেম করছিলে নাকি ঠুলি চোখে চেপে বসেছিলে? প্রতিবাদটা এলো সব থেকে অপ্রত্যাশিত এক নারীর পক্ষ থেকে। সারিকা দুই হাতেই মেহেদি শুকিয়ে গাঢ় কমলা বর্ণ ধারণ করেছে তার। কয়েক পা এগোলো সে। এই বাড়িতে এসে অহেতুক নাটক খাড়া করবে না। যদি মরদ থাকে তো বাড়ি গিয়ে রাহাত ভাইয়ের কলারটা টেনে ধরে তার মুখে দুটো ঘুষি দাও। আমার ভাইয়ের দিকে চোখ দিতে এলে ছোট মানুষ বলে আর খাতির করবো না কিন্তু। কিছু বলতে চাইলো, এর বিপক্ষে বলার মতো আর শব্দ খুঁজে পেল না ইহান। সত্যি তো তার মায়ের মতো বড় বোনটার জীবনের উপর দিয়ে কালবৈশাখী বয়ে গিয়েছে, অথচ সে ভাই হয়ে কিছুই করতেই পারেনি। তার বয়স, তার অক্ষমতা তাকে আটকে দিয়েছে। একটা কিশোর ছেলের চিৎকার চেঁচামেচি তো কেউ গোনায় ধরে না। নিজেকে অসহায় লাগলো তার। হাতের মুঠো শক্ত করে তাই নিচের দিকে তাকিয়ে। যদি ক্ষমতা থাকতো এই মুহূর্তে ইরামকে নিয়ে সে বেরিয়ে যেত বাড়ি থেকে, কিন্তু নিয়ে সে চাপেটাই বা কোথায়? বাড়িতে তো রাহাতের বউ মিথিলার হুকুম চলে। ছোট ভাইয়ের অন্তর্দ্বন্দ্ব খেয়াল করে খানিকটা নমনীয় হলো ইরাম। এগিয়ে গিয়ে ইহানের বাহু ধরে তাকে টেনে এক কোণায় নিয়ে গেল। অতঃপর ভাইকে কাছে টেনে তার কপালের পাশে ঠুটছে ফিসফিস করে মৃদু গলায় বলল, আমি একদম ঠিক আছি ভাই, বিশ্বাস কর। ওরা কেউ আমাকে জোর করছে না। আমি যা করছি ভেবে চিন্তে করছি। খালামণির মতো ভালো মানুষ দুটো হয় না। ওরা সবাই আমাকে এই বাড়িতে নিজেদের পরিবারের সদস্যের মতোই মেনে নিয়েছে। রইল বাকি আলাদিন। ওর তো নিজের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে আমার জন্য, তবুও মানবিকতার খাতিরে ও আমায় গ্রহণ করে নিয়েছে। তুই ভুল বুঝিস না, মাথা ঠান্ডা করে বাসায় যা। আমি পরে তোর সাথে ভালো মতো কথা বলবো, প্রমিস। ইহান একটি দীর্ঘ প্রশ্বাস টেনে মাথা দুলিয়ে সায় জানালো। শরীর থেকে সব রাগ তার বেরিয়ে গেছে শুধু বড় বোনের আদরের ছোঁয়ায়। সকলের দিকে অত্যন্ত বিতৃষ্ণার দিকে শেষ একবার তাকালেও ইহান আর ঝামেলা করলো না। চুপচাপ হনন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে চলে যেতে একটি স্বস্তি নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে চেয়ে বলল, আমার ভাইয়ের কাজের জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
মেহেদি রাতটা কিছুক্ষণ পরেই আবার আগের মতোই জমজমাট হয়ে উঠল মিছিল এবং সাইবানের বন্ধুদের প্রচেষ্টা। ইজান হয়ে গিয়েছে গ্রুপের মধ্যমণি, তাকে নিয়ে কারো আগ্রহ শেষ নেই। ইরামের হাতের মেহেদি প্রায় শুকিয়ে এসেছে, তাই সুগন্ধাকে কাজে হাতে হাতে সাহায্য করলো সে। ট্রেতে করে শরবত নিয়ে এসে সকলকে পরিবেশন করে দিল। আফনান, নীরব এবং অনুরাগ আরেক দফায় তাকে দেখলো। বয়স শুনে যেমন চিত্র তারা মনে কল্পনা করে রেখেছিল, ইরাম তেমনটা নয়ই। এই কারণেই সকলে খানিক আগে অবাক হয়েছিল। এমনটা নয় যে ইরাম বেশ সুন্দরী, তার মুখবর্ণ উজ্জ্বল শ্যামলা। বয়স যে 30-এর কোঠায় সেটাও বোঝা সম্ভব তার অভিব্যক্তিতে। যুবতী মেয়েদের ভেতরে একটা চাঞ্চল্য থাকে, সেখানে ইরামের ভেতরে রয়েছে শীতলতা, প্রশান্ত অনুভব। বয়সের সঙ্গে মানানসই তার চালচলন। ইজান কেঁদে উঠল, যেভাবে ছেলেকে সামলাচ্ছে, অপরদিকে কাজেও বেশ সাহায্য করছে, সেটা দেখলেই তার পারদর্শিতার পরিচয় পাওয়া যায়। ইরাম তার সাইবানকে হুচ করে পাশাপাশি দেখলে সত্যি ভীষণ বেমানান লাগে, তবে সময়ের সাথে সাথে মনে হয় দুজনকে একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে মানিয়েছে। মূলত সেই কারণে বন্ধুদের দল হঠাৎ করে ইরামকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। তাদের ইমেচিউর ড্রেসে এক ম্যাচিউর মেয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে। বিষয়টা ভাবলেও কেমন অবাস্তব মনে হচ্ছে। সাইবানের মতন পাগলাটে ঘোড়ার সঙ্গে ইরামের মতন শান্তশিষ্ট প্রয়োজনে রুষ্ট নারী কিভাবে একটা সংসার সাজাবে, সেটা কল্পনা করার সাধ্য আপাতত কারো হচ্ছে না। বন্ধুদের দল থেকে খানিকটা সময়ের জন্য নিজেকে ছাড়িয়ে অনুরাগ এলো কিচেনে। তার হাতে মিষ্টি লেপটে গিয়েছে, কেমন চিটচিটে লাগছে। এই বাড়ির নারী নক্ষত্র তার চেনা, সেই ছোট্টবেলা থেকেই যাতায়াত, কোথায় কি আছে সব তার মুখস্থ। স্নিকে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছে নিচ্ছিল সে। ঠিক এমন সময় পেছনে এক ভিন্ন অস্তিত্বকে টের পেল সে। সুঘ্রাণটা নাকে এসে চেকলো, ওই শরীরের ঘ্রাণ তার খুব চেনা, ভুল হওয়ার কোনো সুযোগই নেই। কেমন আছেন অনুরাগ? ধীরে সুস্থে ঘুরে দাঁড়ালো অনুরাগ। তার সামনে দণ্ডায়মান সারিকা জলজলে দৃষ্টিতে চেয়ে আছে। সিল্কি চুলগুলো কাঁধের দুই পাশে ছড়িয়ে পড়েছে, অপূর্ব মায়া মায়া লাগছে মুখটা। কতদিন পরে দেখলো অনুরাগ মুখটা, হিসেব নেই। দৃষ্টি এড়িয়ে গেল সে, তাকালো তীর্যকভাবে সারিকা যেখানে দাঁড়িয়ে, ঠিক তার পেছনের টেবিলের দিকে। ভালো। একই শব্দে জবাব দিল অনুরাগ। সারিকাও বুঝি কথা হারিয়ে ফেলেছে, নীরবে দাঁড়িয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে রইল রমণী। অনুরাগ গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কতদিনের জন্য আসা হলো? বিয়ে শেষে চলে যাবেন? চোখ পিটপিট করলো সারিকা, যেন ঘোর থেকে বেরিয়ে এসেছে। তেমনটাই পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে রিনোভেশনের কাজ শুরু হয়েছে। ও চায় আমি ততদিন বাবার বাড়িতেই থাকি। ও পরিহাসের হাসি হাসলো অনুরাগ একটুখানি, ঠিক পরক্ষণে নিজেকে সামলে নিল, চোখে আঙুল চালিয়ে সোজা হয়ে দাঁড়ালো। যাকগে, শুনে ভালো লাগলো যে আপনি সুখে আছেন। শালিকার ঠোঁটে অতি সূক্ষ্ম এক বেদনার হাসি ফুটে উঠল বুঝি। অনুরাগ দেখলো না, দেখতে চায় না, শুধু কষ্ট বাড়ে। আমি যাই, আমাকে বোধহয় ওরা খুঁজছে। একটা বাহানা দিয়ে হনহন করে কিচেনের বাইরের দিকে এগুলো অনুরাগ, তবে শারিকার কণ্ঠস্বর তাকে জমে যেতে বাধ্য করল। আপনি বিয়ে করছেন না কেন? প্রথমটা কিছুই বলল না অনুরাগ। শারিকা ঝাপড়া দৃষ্টিতে দেখলো তার কাজ জোড়া উঁচু হয়ে আবারও ঝুলে পড়ল। সামান্য শব্দ তুলে হাসলো এবার সিনহাদের ছেলে। তারপর অতঃপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ে এখনো সময় হয়নি, ভগবান যখন চাইবেন তখন হয়ে যাবে, চিন্তা নেই। এইটুকু বলেই অনুরাগ বেরিয়ে গেল কিচেন থেকে। শারিকা ঠায় দাঁড়িয়ে রইল যতক্ষণ বান্দাকে দেখা গেল। কখন যে তার বাম চোখ বেয়ে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে নামলো সে টেরটুকুও পেল না। দ্রুত শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ফেলে চেহারায় জোরপূর্বক শান্ত ভাব ফুটিয়ে সে কিচেনের বাইরের দিকে হাঁটা দিল। যেই না সে বাইরে পা রেখেছে অমনি এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মুখোমুখি হলো। দেয়ালের পাশে একদম নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইরাম, হাতে খালি গ্লাস ভর্তি ট্রে। খুব সম্ভবত কিচেনে এসব রেখে যেতে এসেছে। শারিকা আপসি কুচকে খানিকটা শত্রু ভাবপন্ন দৃষ্টিতে তাকালো। এই মেয়ে কিছু শুনেছে নাকি? অথচ ইরাম যেমন শান্ত ছিল তেমনি শান্ত রইল। এগিয়ে এসে একদম নীরবে শারিকার পাশ কাটিয়ে কিচেনের ভেতর আড়াল হয়ে গেল সে। ভোর রাত 4টা বেজে এসেছে।
আর কিছুক্ষণ বাদে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, অথচ ইরামের চোখে কোনো ঘুম নেই। ইজান তার বুকের উপর নরম শান্তিতে নিদ্রাচ্ছন্ন। সারাদিনের কাজকর্মে ওইটুকু দুধের বাচ্চা এমনভাবে ঘুমাচ্ছে যে একবারও ইরামকে জ্বালাতন করার জন্য জেগে ওঠেনি। ইরামের শরীরে যেন ঝিম ধরে আছে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই তার জীবন নেবে এক নতুন মোড়। সে কি পারবে এই লড়াই টিকে থাকতে? জীবনটা তো তার জন্য কখনো ভালো কিছু বয়ে আনেনি। নানান চিন্তা তাকে বিশ্রাম নিতে বাধা দিচ্ছে। শেষমেশ ইরাম হার মানল। ইজানকে বিছানায় শুয়ে কোলবালিশ দিয়েই মাঝখানে রেখে উঠে এলো। এলোমেলো চুলগুলো আঁচড়ে খোপা বেঁধে ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাহিরে। সারা বাড়ি আজও অন্ধকার। সকলেই নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে। সকাল হতে ব্যস্ততা শুরু হবে। ইরাম অতি নিঃশব্দে কিচেনে গিয়ে এক কাপ চা বানালো নিজের জন্য। অতঃপর গরম ধোয়া ওঠা কাপ নিয়ে হাঁটতে হাঁটতে বাইরে বাগানে গেল। শেষ রাতের খোলা ঠান্ডা বাতাসে প্রাণ জুড়িয়ে এলো বুঝে। গরম চা মস্তিষ্কের অনেক প্যাচ খুলতে সাহায্য করছে। ইরাম যখন সবেমাত্র একটু স্বস্তি অনুভব করছে, ঠিক তক্ষুনি খেয়াল করলো বাড়ির লোহার মেন গেটটা হালকা খোলা। সেখান দিয়ে নিঃশব্দে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকছে কেউ। প্রথমে আপচা দেখা গেল, চোরটো নাকি? ইরাম উত্তেজিত হয়ে কয়েক পা এগিয়ে থেমে গেল। সাইবান চোরের মতো ভেতরে ঢুকছে। পরনে কালো সিল্কের পাজামা সেট, ঘুমানোর পোশাক, চোখ মুখে একটা ধূর্ততা, সঙ্গে দুষ্টুমির ছাপ। নিশ্চয়ই কোনো কার্যসিদ্ধি করে এসেছে। তবে সব থেকে অবাক করা ব্যাপার, সাইবানের পায়ের কাছে কিছু ছোট্ট প্রাণীর অস্তিত্ব। 3টে ছোট্ট ছোট্ট ইঁদুর, হ্যাঁ একদম মুরগির বাচ্চার সাইজের, সাদা এবং বাদামি বর্ণের ইঁদুরের ছানা। ইরাম প্রথম নিজের চোখে বিশ্বাস করতে পারল না। সাইবান বেশ খানিকটা এগিয়ে আসার পর ইরামকে দেখে থমকালো, তবে চোখে মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দিল না, শুধু হালকা একটু কেসে শুধলাম। ঘুমাননি এখনো? তবে ইরামের সমস্ত মনোযোগ এখন সাইবানের পায়ের কাছে কুরকুর করতে থাকা ইঁদুরের ছানার দিকে। তুমি কোথা থেকে ইঁদুর ধরে এনেছো? ইরাম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করতে সাইবান চোখ মুখ কুচকে ফেলল, যেন অপমানিত হয়েছে। ইঁদুর? ইঁদুর হবে আপনার ভাই, এগুলো হ্যামস্টার আমার বাচ্চারা। ফ্যালফাল করে চেয়ে রইল ইরাম। সাইবান নুয়ে নিজের হাতের তালুতে ওপর 3টে হামস্টারকে তুলে নিয়ে বুক পকেটের ভেতরে রাখলো। 3জনই ঠাসাঠাসি করে বসে মুখ বের করে দাঁত দেখাতে লাগলো। আঙুল তুলে পরিচয় করিয়ে দিল সাইবান। ধপধপে সাদাটাকে প্রথম দেখিয়ে বলল, ওর নাম চেঙ্গিস খান। ইরামের মাথায় বুঝি বাজি পড়ল। মানুষকে বহু ধরনের প্রাণী সে পালতে দেখেছে, বিড়াল, কুকুর, পাখি, মাছ, গরু, কিন্তু ইঁদুর, তাও এমন বলের মতন কিউট 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 প্রাণীগুলো পালছে কিনা একটা জোয়ান ছেলে মানুষ, যার চরিত্রের সঙ্গে কিউট শব্দটা একেবারেই যায় না। উপরন্ত পালিত পশু পাখির নাম মানুষ ছোট ছোট শব্দে রাখে। লালু, কালু, টম, টমি, পুচি, পুচু, কত কি। সাইবান কিনা ওই ইঞ্চি কয়েক সাদা পশমের বলটার নাম রেখেছে চেঙ্গিস খান। এসব মানা যায়? সাইবানের ইরামের হতবিহ্বলতার প্রতি বিশেষ মনোযোগ নেই। আঙুল দিয়ে সে সাদা আর বাদামি পশমের মিশেলের হ্যামস্টার দেখিয়ে বলল, কিম জং হিটলার। সবশেষে গোটা প্রায় বাদামিটাকে দেখিয়ে পাকা হেসে জানালো, আর এটা বারাক ওসামা। ইরামের প্রচন্ড হাসি আসছে। অট্ট হাসিতে ইচ্ছে করছে হাসতে। ছোটের ছোট চেপে সে শক্ত ভাবে চায়ের কাপ ধরে রাখলো। 3টে আদুরে ছোট্ট ইঁদুর বড় মায়াবী চোখে তার দিকে চেয়ে আছে। আর ওদের ডাকতে হবে কিনা চেঙ্গিস, হিটলার, ওবামা, থুরি, ওসামা বলে। ওরা বাচ্চা দিলে কি নাম রাখবে? বখতিয়ার খলজি নাকি লর্ড ক্লাইভ? খিলখিল করে হেসে উঠল সাইবান। ছেলেটা সবসময় হাসে, তবে সেই দুষ্টমির হাসির সঙ্গে এই হাসির একটা বিস্তর ফারাক আছে। সাইবানের তীক্ষ্ণ শোচালো দাঁত দুটো ঠোঁটের দুই পাশে থেকে বেরিয়ে এসেছে। খানিকটা ভ্যাম্পায়ার গোছের দেখতে লাগছে। অকৃত্রিম হাসিটার দিকে ইরাম প্রয়োজনের চাইতে খানিক বেশি সময় ধরেই কেন যেন তাকিয়ে রইল, বুঝতে পারল না। ভালো আইডিয়া, কিন্তু আপনি ফেল। নাম দেওয়ার কম্পিটিশনে আমি সবার আব্বু লাগি। খানিকটা ভাব নিল সাইবান, পায়ে পায়ে এগুলো, তারপর হুট করে ইরামের হাত থেকে আধ খাওয়া চায়ের কাপটা নিজের হাতে নিয়ে চুমুক দিল। এই আমি এটা খাচ্ছিলাম। ইরাম হাত বাড়িয়েও চা বাঁচাতে পারল না। সাইবান চুমুক দিয়ে সবটুকু গিলে ফেলে খালি কাপ চা তার হাতে ধরিয়ে রেখে দিল। জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে বলল, ডিলিশিয়াস।
নাক কুচকে বিরক্তি নিয়ে ইরাম বলল, আমি চা ভালোই বানাই। আমি চায়ের কথা বলিনি। জ্যাপজ্যাপ করে তাকিয়ে থাকলো রমণী। সাইবানের কথার অর্থটা সে 1 মিনিট যাবৎ ধরতেই পারল না। মাথা নিচু করে কাপের দিকে তাকালো সে। খেয়াল করলো যেই ধারে চুমুক দিয়ে সে পান করেছিল সাইবান ঠিক সেইখানেই, সেই স্থানেই চুমুক দিয়েছে। ইরামের ঠোঁটে দেয়া হালকা ভ্যাসলিনের প্রলেপ সেখানেই এখনো লেপটে আছে। ভ্যাসলিন ত্বকের জন্য উপকারী জানতাম, খেতেও চমৎকার, এটা আজ জানতে পারলাম। সাইবানের চেহারা কুঁচকে গেল। আপনি একটা মুড স্পয়লার, সেটা জানেন? কোন মুডের কথা বলছো? হঠাৎ করেই ইরামের একদম কাছে সরে এলো সাইবান, তবে সকালের মতন তাকে স্পর্শ করলো না, শুধু গভীর চোখে তাকালো তার চোখের দিকে। ইরাম হলফ করে বলতে পারবে 1 সেকেন্ডের জন্য সাইবানের দৃষ্টি তার চোখ থেকে ঠোঁটে নেমে গিয়েছিল। যে মুডের জন্য মানুষ বিয়ে করে সেই মুড। গঞ্জিরা কোন মুডের কারণে বিয়ে করে? তির্যক হাসলো সাইবান, নুয়ে নিজে মুখটা ইরামের মুখোমুখি আনল। তার বুক পকেটে হ্যামস্টারগুলো চুকচুক করে সিল্কের কাপড় কামড়াতে কামড়াতে পালক পিতার কর্মকাণ্ড কারখানা দেখছে। জেনজি কোন মুডের কারণে বিয়ে করে সেটা আপনি আজ রাতেই টের পেয়ে যাবেন মাই ডিয়ার আপু। চোখ বড় বড় করে ফেলো ইরাম। সাইবান আরেকটু বিস্তৃত হেসে চুক্ত করল। অন সেকেন্ড থট, এবার থেকে আমার আপু ডাকটা পরিহার করা উচিত, তাই না? কি নামে ডাকি আপনাকে বলুন তো? তুমি না নাম দিতে ওস্তাদ, তোমার মুখ থেকেই শুনি। দাঁতে ঠোঁট কামড়ে গভীরতম দৃষ্টিতে তাকালো সাইবান। তার ভ্রু প্রিয়াংশে জলজল করে উঠল ভোরের কমলাভ আলোয়। দিলেন তো ঘেটু করে। আমার বউকে আমি কি নামে ডাকবো জানতে পারলে আপনি সইতে পারবেন না আপু। এতটাও দুর্বল মনে হয় আমাকে? হ্যাঁ, স্লো। চোখ পিটপিট করলো ইরাম। সাইবান এতে আস্তে বিড়বিড় করে মাথা, কথাটা বলেছে যে সে ঠিকমতো শুনতেই পায়নি। কি বললে? বিরাট হাসলো সাইবান, দূরে সরে দাঁড়িয়ে এবার জোর গলায় বলল, স্লো ফ্লেক্স। সি ইউ অ্যাট আওয়ার ওয়েডিং সুন। শাল্টার ভঙ্গি করে সাইবান নিজের হ্যামস্টার বাচ্চাদের আদর করতে করতে হেলে দুলে ঘরের ভেতর চলে গেল। ইরাম তাকে জিজ্ঞেস করার সুযোগও পেল না এই ভোররাতে ছেলেটা বাইরে কোথায় গিয়েছিল, কি কাণ্ড করে এসেছে। সে শুধু অথর্বের মতন দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়। পরক্ষণে হাতের খালি কাপটার দিকে তাকালো। সূর্যোদয় হতে শুরু করেছে, লালচে কমলা রশ্মি ছেয়ে গিয়েছে গোটা ধরিত্রী। দমকা হাওয়া এসে ইরামের ওড়না উড়িয়ে নিল। এক হাতে খোপা টেনে খুলে দিল সে। লম্বা চুলগুলো বাতাসে উঠতে লাগলো নদীর ঢেউয়ের মতন। চোখ বুজে ফেল ইরাম, অনুভব করলো পৃথিবীকে। অবশেষে এই দিনটির আলো তার শরীর ছুঁয়ে দিল। নতুন শুরু নাকি নতুন সমাপ্তি, কোনটা সূত্রপাত ঘটবে আজ, সেটা এখন শুধু সময় বলতে পারবে। ইরাম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। এখান থেকে যাও আলাদিন, তোমার কথা আমি পরে শুনবো। না, আপনাকে এক্ষুনি শুনতে হবে, এই মুহূর্তেই আমার খুব দরকার আপু। পরে আসতে বলেছি, না, আমি এখনই বলবো, পরে। যাও আলাদিন, আমার চোখের সামনে থেকে দূর হও। দরফর করে বিছানায় উঠে বসলো সাইবান। সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে তার। এসি চললেও কোনো কাজই দিচ্ছে না। বুকটায় ভারী চাপ জেঁকে বসেছে, পায়ের সঙ্গে কম্বল পেঁচিয়ে আছে তার। খানিক উদ্ভ্রান্তের মতন এদিক সেদিক তাকালো সে। তারপর একটি দীর্ঘ শ্বাস ছেড়ে 2 হাতে নিজের মাথা চেপে ধরল। ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে গিয়েছে বুঝতে পেরে সে একদম নীরবে বিছানা থেকে নেমে এলো। কিছুক্ষণ আগে দুঃস্বপ্নটা মন থেকে ঝেড়ে ফেলার নীরব চেষ্টায় লিপ্ত হলো সে। বাথরুমে থাকতে সামিয়া 2 বার ডেকে গেলেন। এরপর সুগন্ধাও এলো তাকে মনে করিয়ে দিতে যেন জলদি সে বাথরুমে থাকতে সামিয়া 2 বার ডেকে গেলেন। এরপর সুগন্ধা এলো তাকে মনে করিয়ে দিতে সে যেন জলদি নাস্তা খেয়ে তৈরি হয়ে নেয়। বহুদিন বাদে আজ বেশ লম্বা একটা সময় নিয়ে গোসল সারল সাইবান। হালকা গরম পানি পূর্ণ বাথটাবে প্রায় ঘন্টাখানেক বসে রইল। অতঃপর শরীর মুছে পরিপাটি হয়ে বেরোলো। সুগন্ধা নাস্তা দিয়ে গিয়েছে নাইট স্ট্যান্ডের উপর। একটা পরোটা অর্ধেক ছিঁড়ে মাংসের ঝোল মাখিয়ে গোটা মুখে দিয়ে সে ক্লোজেটে থেকে পোশাক বের করে নিল। একটা কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট, উপরে কালো হাতাবিহীন ভেস্ট। আয়নার সামনে দাঁড়িয়ে একে একে সবগুলো গায়ে জড়াতে জড়াতে নিজের ভাবার দুনিয়ায় ক্ষণিকের জন্য হারিয়ে গেল সাইবান।
টেরও বেরো না কখন আফনান, অনুরাগ আর নীরব তার রুমের ভেতর চলে এসেছে। নীরবের হাতে একটা বিশাল বড় ফ্লাওয়ার বুকে, এতটাই ভারী যে বেচারা একা হাতে ধরে রাখতেও পারছে না। আফনানের সাহায্য লাগছে। দুজনের পরনে ডিজাইনার পাঞ্জাবি, একমাত্র অনুরাগ ফর্মাল স্যুটে পড়েছে। তিনজনই সাইবানকে তৈরি হতে দেখে খানিক অবাকই হলো। তোর বিয়েতে তুই কালো পোশাক পরেছিস কেন? প্রশ্ন করল আফরান। সাইবান আয়নার প্রতিফলনের কারণে পেছনে দাঁড়ানো বন্ধুদের দেখল, তারপর মুচকি হেসে চাই বাঁধতে বাঁধতে উত্তর করলাম, শোক দিবসে মানুষ কালোই পড়ে। খিলখিল করে হেসে উঠল সবাই, শুধু অনুরাগ বাতে। বান্দা হেঁটে গিয়ে সাইবানের মুখোমুখি দাঁড়িয়ে আলগোছে বাতে থাকা টাইটা খুলে আবারও নতুন করে বেঁধে দিতে দিতে বললাম, এতই শোক যখন, তখন নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসছিস কেন? ওমা, আমার শোককে বললো? শোক তো আমার বউয়ের, আমি শুধু আমার পক্ষ থেকে শোকটা পালন করছি। চোখ টিপ দিয়ে উত্তর করলো সাইবান। এবার না হেসে পারল না অনুরাগ। ছেলেটা একটা আলাদাই চেজ। নীরব মুখ চিপে বললাম, দেখিস ভাই, বউয়ের শোক মেটানোর ঠেলায় বুলডোজার চালাস না, বিছানায় কাঠের উপর মায়া দয়া করিস। ব্যাপার না, আমার বেড স্টিলের। বিশাল আকারের আধুনিক চকচকে কালো বর্ণের প্রলেপ দেওয়া ধাতব ডিজাইনার বিছানার দিকে ইঙ্গিত করলো সাইবান। বন্ধুদের নিয়ে না পারতে মুখে হাত ঘষল অনুরাগ। হায় ভগবান, তোদের নিয়ে আমি আর পারি না। আফরান আর নীরব ফ্লাওয়ার বুকেটা নিয়ে এগুলো সাইবানের হাতে তুলে দিল। বেচারা ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলো তাজা গোলাপ অনেকগুলো, গুনে ওঠা দায়। তবে গোলাপ একা নয়, প্রত্যেক গোলাপের সঙ্গে জোড়ায় জোড়ায় লাগানো কিছু চকচকে সিলভার আর গোল্ডেন ফয়েলের প্যাকেজ। চোখ পিটপিট করলো সাইবান। নীরব বলেই উঠল, হ্যাপি ওয়েডিং ব্রো, উইথ 69 রোজেস অ্যান্ড 69 চকলেট ফ্লেভার। হ্যাঁ ব্রো, আজ রাতে 70 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ। সেফটির জন্য সবসময় হেলমেট ব্যবহার করবি। অ্যাক্সিডেন্ট হলে অকালে কাঁদতে হবে আড়ালে। আফরান বলতেই আর সহ্য করতেই পারল না সাইবান। মুখটা টকটকে হয়ে গেল তার। ফ্লাওয়ার বুকেটা তুলেই সপাত সপাত বন্ধুদের মাথায় মারতে লাগলো। মারের মাঝখানে চেঁচিয়ে চেঁচিয়ে বললাম, ফুল আর প্যাকেট সবগুলো বুকে থেকে খুলে খুলে পড়তে লাগলো মেঝেতে। আফরান আর নীরব বড্ড হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেলো, তবুও মার ছাড়লো না সাইবান। ঠিক অমন মুহূর্তে রুমের ভেতর এসে পড়লো সারিকা। কোথায় সাই তোর হলো? ওদিকে যে মেহমান। মেঝেতে তখন ফুল পাপড়ি আর চকচকে ফয়েলের গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। একমাত্র অনুরাগ দরজার কাছে। বেচারা উপায়ন্ত না পেয়ে শটান বুক চিতিয়ে মেঝেতে শুয়ে পড়ল। শরীরের নিচে আড়াল করে ফেলল সব। পা দিয়ে লাথি মেরে বাকিটা ড্রেসিং টেবিলের নিচে ঢুকিয়ে দিল। কোনোয়ে ভর দিয়ে হাতে মাথা রেখে এমন ভঙ্গিতে সারিকার দিকে তাকালো যেন স্যুট পরে ফ্লোরে শুয়ে থাকার চেয়ে সাধারণ ব্যাপার দুনিয়ায় আর একটাও হয় না। জোরপূর্বক হাসার চেষ্টা করলো সে। এই তো সাইবান রেডি প্রায়, আপনি যান, আমরা নিয়ে আসছি ওকে। সারিকা চ্যাপ চ্যাপ করে তাকিয়ে রইল দৃশ্যপটে। রেডি? তার ভাই বিছানার উপর বালিশে দিয়ে নিজের অপর দুই বন্ধুকে মারছে যেন WWE বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে বিছানার উপর, আর সে জন সিনা। অপরদিকে অনুরাগ মেঝেতে শরীর বিছিয়ে এমনভাবে শুয়ে আছে যেন সে মাটির মানুষ আর মাটিতে থাকতে পছন্দ করে। এমন একটা বিষয়কে একজন মেয়ের কেমন চোখে দেখা উচিত? আচ্ছা, বিব্রত বোধ করলো সারিকা। কেন সে নিজেও চান না, উল্টো ঘুরে গেল। সাই তাড়াতাড়ি আয়। এটুকু বলে সে রুমের বাড়ি চলে গেল। রমণী গায়েব হয়ে যাওয়ার পরে শুধু বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটুকু ছাড়তে পারল অনুরাগ। মেঝে থেকে উঠে সে এক রাম ধমক দিল সবাইকে। যদি চাস তন্ত্রমন্ত্র জপে তোদের বান না মারি, এক্ষণে থাম, পাঠার দল কোথাকার। লিভিং রুমটা চমৎকার ভাবে সাজানো হয়েছে। তাজা ফুলের সঙ্গে চকচকে কাপড়ের পর্দার খেলা, নিয়ন বাতি জ্বলছে। সকাল হওয়া সত্ত্বেও ভীষণ সুন্দর দেখাচ্ছে তা চারিপাশে। মেঝের মাঝখানে বিশাল কার্পেট বিছিয়ে সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে কাজী সাহেব এবং উকিল উপস্থিত। বাড়ির জামাই মিসির দায়িত্ব নিয়ে সকল মেহমানদের খাতিরদারি করছে। নীল বর্ণের ডিজাইনার পাঞ্জাবি এবং কোট পরনে তার। সামিয়া অফ হোয়াইট বর্ণের শাড়ি পরেছেন। ছেলের বিয়ে উপলক্ষে হালকা সেজেছেন, গয়নাগাটিও পরেছেন। তদারকি করছেন তিনি সবকিছুর, যেন গাফলতি
না হয়। এমন সময় সিঁড়ি বেয়ে হাসাহাসি করতে করতে নেমে এলো সাইবানদের দল। সাইবান সকলের পেছনে, সামিয়া সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে ছেলেকে দেখলেন। যদিও কালো পোশাকটা বিয়ের মতন অনুষ্ঠানের জন্য ঠিক গ্রহণযোগ্য না, তবুও সাইবানকে অতুলনীয় লাগছে। ছেলেটা তার ফর্মাল পরি খুব কম, তার কাজ এবং চালচলনে এমন স্যুট ভেস্টের দরকার পড়ে না। আজ পুরো দস্তর প্রাপ্তবয়স্ক যুবকদের মতন লাগছে সাইবানকে। সে নিচে নেমে আসতে সামিয়া 2 হাত তুলে ছেলের মুখ ছুঁয়ে দিলেন। মাশাল্লাহ। মায়ের মুখপানে চেয়ে মুচকি হাসলো সাইবান। নুয়ে এলো সামান্য। সামিয়ার চোখ ছলছল করে উঠল। চোখ বুজে তাই ছেলের কপালে স্নেহে চুমু দিলেন তিনি। আল্লাহ যেন তোকে খুব সুখে রাখে। আমার ভাগের হায়াত, সুখ, সৌভাগ্য সব তোর হোক, সব তোর। সাইবান পকেট থেকে রুমাল বের করে সামিয়ার চোখ মুছে দিল। তারপর পালচা মায়ের কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করল। তোমার দোয়াই যথেষ্ট। আর আমার? ঠিক তখনই পাশে উপস্থিত হলো সারিকা। বিরাট হাসি নিয়ে ভাইয়ের দিকে চেয়ে আছে সে। সাইবান মাথা ঘুরিয়ে তাকালো, বাঁকা হেসে বলল, তুই উচ্ছন্নে যা। দেখেছো মম, আজ বিয়ের দিনটায়ও আমাকে ছাড় দিল না। তোর মুখে পোকা পড়বে বেয়াদব ছেলে। খিলখিল করে বোনকে কাছে টেনে হালকা জড়িয়ে ধরল সাইবান। তোকে একদম 2 চোখে সহ্য করতে পারি না সিস। হ্যাঁ জানি তো, বিয়ে হলো আরো ভুলে যাবি। যাব না যদি অতি সত্বর আমাকে মামা বানাতে পারিস। সারিকার মুখটা লালচে হয়ে গেল। ঠাস করে ভাইয়ের বুকে থাপ্পড় দিল। ঠিক অমন সময় সদর দরজা দিয়ে 2জন মানুষকে ঢুকতে দেখে সারিকা সহ সকলে থমকে গেল। রাহাত আর ইহান দুজনে নিঃশব্দে পাশাপাশি এসে হেঁটে আসছে। ফ্রুকুচকে ফেলল সারিকা। এরা এখানে কি করছে? আমি ডেকেছি। উত্তর করলেন সামিয়া দৃঢ় দৃষ্টিতে সন্তানদের দিকে চেয়ে বলেন, হাজার হোক ওদের বোনের বিয়ে, ওদেরও হক আছে। সাইবান কি ভাবছে বোঝা না গেল সারিকাকে ভীষণ অসন্তুষ্ট মনে হলো। তবে মায়ের উপর কোনো কথা সে বলল না। কিছুক্ষণ বাদে সবাই কার্পেটের উপর বসলো। কাজী সাহেবের মুখোমুখি বসেছে সাইবান। তার পাশের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। তার অন্য পাশে অনুরাগ এবং মিসির বসেছে। অনুরাগের কোলে ইজান। সুতির পোশাক পরানো হয়েছে ইজানকে। একদম বাধ্য ছেলেটি হয়ে সে অনুরাগের কোলে বসে বসে একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে। সাইবান আজ চোখে কেন জানো বেশ কয়েকবার ইজানকে ঘুরে ফিরে দেখলো। অচেনা মানুষদের ফিরে বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে তার মনে একটা খচখচ ভাব কেন যেন তৈরি হয়েছে, সে বুঝতে পারছে না। মেয়েকে নিয়ে আসুন, আমরা শুরু করে দেই। দেরি কিসের? কাজী সাহেব বলতেই সামিয়া মাথা দুলিয়ে উঠে গেলেন। অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। সাইবান ঠায় নিজের জায়গায় বসে ইজানকে দেখতে লাগলো। বাচ্চাটা এখন খেলনার প্রতি আগ্রহ হারিয়ে মিসিরের কোটের বোতাম ধরে টানাটানি করছে। আনমনি মুচকে হাসল সে। সেই হাসিটুকু হঠাৎ করে জমে গেল দৃশ্যটি নজরে আসতেই। অন্দরমহল থেকে ধীর পায়ে বেরিয়ে এলো সামিয়া। তার পাশে ইরাম, জলপাই বর্ণের একটা চকচকে শাড়ি জড়ানো অঙ্গে, তাতে উজ্জ্বল সিলভার জরির কাজ। শাড়ির পর সোনালি লাইটের আলো পড়লে মোহনীয় এক দ্যুতি ছড়াচ্ছে। শাড়ির আঁচলটা মাথায় তুলে দেয়া, খুব হালকা সাজ, সঙ্গে পাতলা কিছু সোনার গহনা, এতটুকুই। অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই নেই। বয়সের সঙ্গে মানানসই, তবুও সাইবার নিষ্পলক চেয়ে রইল। ইরামের 2 হাতে টকটকে খয়েরি মেহেদি রঙের উপর থেকে নজর ফেরাতেই পারল না। এমন নয় সে জীবনে সুন্দরী মেয়ে দেখেনি, বরং ঠিক উল্টোটা। ডিজে পার্টিতে আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে সে। রমণীদের লাইন লেগে থাকে তার আশেপাশে। বড়লোকদের আদুরের দুলালিদের আগুন ঝরা রূপ, তরুণীদের মন মাতানো সাজসজ্জা, কিন্তু এর আগে কারোর প্রতি এমন অনুভূতি জন্মায়নি তার। ইরামকে দেখে তার ওই জ্বালাময়ী অনুভূতিটা হচ্ছে না। ঝলসে যাওয়া রূপের প্রতি স্বাভাবিক পৌরুষালী আকর্ষণ আসছে না। যেটা তার বুকের মাঝে জন্মেছে সেটা শ্রদ্ধাবৎ। ইরাম কোনো মেয়ে নয়, সে একজন নারী, একজন মা। তার রূপের প্রতি অনুভূতিটাও অজান্তে পরিপূর্ণ হয়ে উঠেছে অসীম আগ্রহে, নারীসুলভ আকর্ষণে নয়।
ইরাম হেঁটে এসে সকলকে সালাম দিয়ে আস্তে করে সাইবানের পাশে বসলো। তার কাজল টানা চোখ শুরুতে ইজানকে খুঁজে বের করলো। ছেলে নিরাপদে আছে নিশ্চিত হওয়ার পরেই সে তার পাশে বসা পুরুষের উপর মনোযোগ দিল। সাইবান সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি ফিরে নিল। অনুভব করলো বিনা কারণে তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। এতটা কাছে বসা ইরাম যে তার শরীরের মাখা সূক্ষ্ম পারফিউমের ঘ্রাণটুকু তাকে মাতোয়ারা করে তুলেছে। সাইবান কালো পোশাক পরেছে এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য ইরাম করলো না। নীরবে মাথা ঘুরিয়ে একবার পেছনে তাকালো। ঢোকার সময়ই দেশে দেখেছে তার দুই ভাই এসেছে। সকলের থেকে পেছনে কার্পেটের একদম শেষ কিনারে বসেছে তারা। রাহাত মুখ নিচু করে নিজের ফোন ঘাঁটছে। ইহান অবশ্য ইরাম তাকাতে বিরাট হেসে হাত তুলে নাড়ল। তার গালে একটা ব্যান্ডেজ দেখা গেল। কালকে তো সুস্থ ছিল, এক রাতে কি হয়ে গেল মনে মনে ভাবলেও আপাতত জিজ্ঞেস করার সুযোগ নেই। পরে কথা বলবে ভেবে ইরাম মাথা দুলিয়ে সামনে ফিরে তাকালো। অনিত বিলম্বে বিয়ের কাজ শুরু হলো। ইরামের বয়সের ব্যাপারটা আসতে উকিল শু তুলে তাকালো। কাজী সাহেবের পক্ষ থেকে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া এলো না। তিনি অতি অস্বাভাবিকভাবেই সবকিছু করছেন। সারিকার কয়েকজন বান্ধবী এসেছিল দাওয়াতে। তারা অবশ্য সেই মুহূর্তেই কানাঘোষা শুরু করে দিল। সারিকা, কি ভাবছিস তোরা? তোর ভাইয়ের জীবনটা সবেমাত্র শুরু, আর সেখানে তাকে এক বাচ্চার মায়ের সাথে জুড়ে দিয়েছিস। 7 বছর ভাই, 3-4 বছর হলে মানা যায়, তাই বলে এত? উনি তোর দিক বুড়ো হয়ে গেছে, সাইফানের সঙ্গে যাবে কিভাবে? সারিকা প্রতিক্রিয়া না করার চেষ্টা করলো, কিন্তু কথাবার্তা ততক্ষণে ছড়িয়ে গিয়েছে। যদিও সামিয়া এই ভয়ে একদম কাছের মানুষ ছাড়া কাউকে দাওয়াত করেনি, তবুও এমন অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা তাকে একসঙ্গে লজ্জিত এবং ক্রোধিত করলো। তিনি রাগ ঢাক করলেন না, সোজাসুজি বলে বসলেন, তোমরা না আধুনিক মেয়ে, এমন সস্তা মেন্টালিটি নিয়ে কিভাবে চলো? মেয়ে দুটো চুপ করে গেল সঙ্গে সঙ্গে। তবে একজনের মা বলে উঠল, ভাবি, কথা বলার মতো কাজ করলে তো লোকে বলবেই। আমি সন্দেহ করেছিলাম আপনার ছেলের বিয়ে এত ছোট অনুষ্ঠান করছেন ভেবে, তবে এ ব্যাপার বুঝতে পারিনি। যতই বলুন একজন ছেলে আর একজন মেয়ে তো আর এক না, মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়। সেখানে আপনার ছেলে এত বড় একজন মেয়ের সঙ্গে কিভাবে সংসার করবে সেটা মা হয়ে আপনার ভাবা উচিত ছিল। ভাবেননি বলেই অবাক হচ্ছি, এমনও মা হয়? যেখানে ধর্ম একটা সম্পর্কে জায়েজ ঘোষণা করেছে, সেখানে সমাজ হয়ে প্রশ্ন করার আপনি কি? হঠাৎ করেই ভেসে এলো কাজী সাহেবের তৃপ্ত কণ্ঠস্বর। মুহূর্তেই পিনপতন নীরবতায় নেমে এলো চারিপাশে। কাজী সাহেব কাগজপত্র রেখে মুখ তুলে তাকালেন। মুখ ভর্তি সাদা দাড়ি, চলচলে চোখে পড়া চশমার ভেতর থেকে তিনি তাকালেন সামনে। আপনাদের শখ করে আগ্রহ নিয়ে একজন মা নিজের ছেলের বিয়ে সাক্ষী হতে দাওয়াত করেছেন। আপনাদের অতিথি হিসাবে মার্জিত আচরণ করা উচিত, সমালোচনা না। এবারও কেউ কোনো কথা বলতে পারল না। কাজী সাহেব সরাসরি তাকালেন সাইবানের দিকে। আপনার স্ত্রী আপনার থেকে বয়সে বড়, আর তার একটি নাবালক শিশু সন্তান রয়েছে, এই নিয়ে আপনার আপত্তি আছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, অতঃপর জবাব দিল। মুচকে হাসলেন কাজী সাহেব। বেশ, তবে আমরা নিকাহ কার্যক্রম জারি রাখি। উকিল এবং কাজী সাহেব মিলে সবকিছু ঠিকঠাক করার পরে অবশেষে এলো সেই মাহেন্দ্র খান। মরহুম রাইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরাম কিবরিয়া, আপনি কি 11,11,101 টাকা দিন মোহর ধার্যে AKM আহমেদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিনকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি থাকলে কবুল বলুন। একটি দীর্ঘ প্রশ্বাস টানল ইরাম। তার মনে হলো কয়েক সেকেন্ডের ভেতর নিজের গোটা জীবন থেকে ঘুরে এলো সে। জন্ম বাবা, চোখের মনি হয়ে বেড়ে ওঠা বাবা, চলে যাও, গোটা সংসারের দায়িত্ব কাঁধে ফেলা, দুই ভাইকে মায়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তোলা, 30 পেরিয়ে বিয়ের বন্ধনে বসা, প্রাক্তনের সঙ্গে দেখা, ভালোবাসার জীবনের স্বপ্ন খান খান হয়ে যাওয়া, ইজানের জন্মের ভেতর দিয়ে জীবনে পরিপূর্ণতা আসা, এবং আজ সব জল্পনা কল্পনার অবসান। অসম এক সম্পর্কে নিজেকে জড়ানো, আজকে বিয়ের দিন। তবুও সমাজের চুলচেরা বিশ্লেষণ থেকে সে ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না। এই সমাজ তাকে মায়া দেখাবে না। ছলছলে চোখে সে তাকালো অদূরে অনুরাগের কোলে বসে থাকা ইজানের দিকে। যেন জননীর চোখের ভাষা বুঝতে পেরেও ওই মুহূর্তেই ইজান শব্দ করে উঠল।
হেসে ফেল ইরাম। দ্রুত চোখ মুছে নিয়ে ছেলের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, কবুল। তোমার জন্য এই মায়ের সবকিছু কবুল। সকলে একযোগে আলহামদুলিল্লাহ বলে সাধুবাদ জানালো। এরপর কাজী সাহেব ফিরলেন সাইবানের দিকে। KM আহমেদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিন, আপনি কি 11,11,101 টাকা দিন মহদাজে মৌসুম রাইজুল কিবরিয়া সুযোগ্য কন্যা ইরাম কিবরিয়াকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি থাকলে কবুল বলুন। সাইবান এক নজর তাকালো নিজের পরিবারের দিকে। সামিয়া ঝাপসা চোখে তাকিয়ে আছেন ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তটায়। চোখের পানি ধরে রাখতে পারছেন না। অপরদিকে সারিকা একদম বৃদ্ধা আঙ্গুল তুলে তাকে থামস আপ দেখালো। দুলাভাই মিসির মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। বন্ধুরাও অধীর আগ্রহে হাসি মুখে তাকিয়ে আছে। চোখ বুঝলো সাইবান একটি মাত্র শব্দ তার গোটা জীবনকে বদলে দেবে, এমনভাবে বদলাবে যে সে হয়তো আর কখনো ফিরে আসতে পারবে না। এই শুরু, এই শেষ। অবশেষে চোখ খুলল সে। অতিরিক্ত চিন্তায় কিংবা ভয়ে নাকি সাইবান বলতেই পারবে না, তার মুখ থেকে বের হলো, কবর। বাজ পড়লো বুঝি। মানুষ এত অবাক হয় না যতটা সাইবানের কথা শুনে হলো। জিভ কামড়ে ধরল বেচারা। কি বলে ফেলেছে সে উত্তেজনার ঠেলায়। পাশে বসা ইরাম খানিকটা ব্যথিত দৃষ্টিতে যে আছে। তবে কি সাইবান তাকে গ্রহণ করতে পারছে না? সেটাই তো হওয়ার ছিল। সত্যিই তো, কিভাবে অন্য কিছু আশা করা যায়? মুখ নত করে কোলের দিকে চেয়ে রইল ইরাম। বুকে বুঝি ভারী পাথর চেপে বসেছে তার। ঠিক এমন সময় একটি পৌরুষালী শক্তিশালী হাত তার মেহেদি রাঙা হাতের উপর চেপে বসলো। দৃষ্টি প্রসারিত হয়ে গেল ইরামের। তার কানে সুগভীর কণ্ঠের জবাবটি ভেসে এলো বাঁধ ভাঙা জোয়ারের মতন। চারিদিকে আরেক দফায় উল্লাস ধ্বনি ছড়িয়ে পড়ল, অথচ ইরাম কিচ্ছু টেরই পেল না। এক দৃষ্টি চেয়ে সে নিজের হাতের উপর রাখা শিরা উপশিরা পূর্ণ লম্বাটে আঙুলযুক্ত হাতটা থেকে।